দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমি আবার একটু যে আমাদের খোরশেদ স্যারের কাছে যাবো। স্যার, আসলে যে আমরা এই ফৌজদারি কার্যবিধিতে দেখা যায় যে একটা রিপোর্ট, যে পুলিশ যে একটা রিপোর্ট পাঠায়, যে মামলাটা আসলে বিচার করার জন্য তদন্ত রিপোর্টটা যেটা হয়, যে চার্জশিটটা, সেই চার্জশিট সম্পর্কে আমাদের জানতে চাচ্ছি। বেসিক্যালি এটাকে আমরা পুলিশ রিপোর্ট হিসাবে আখ্যায়িত করে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় এই রিপোর্টের কথা বলা আছে, যদি কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তের শেষে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং সাক্ষী প্রমাণে, প্রাথমিক সাক্ষী প্রমাণে 161 গ্রহণ করার পরে যদি তার বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হয়, তখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করবেন। আর যদি তার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণে তদন্তের যে অভিযোগের ঘটনা মিথ্যা প্রমাণ হয়, তখন তাকে ফাইনাল রিপোর্ট অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন। অনেক সময় দেখা যায় স্যার যে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট এই দেওয়ার পরে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা বাদী যে সেই রিপোর্টে অসন্তুষ্ট হলো বা সন্তুষ্ট হতে পারলো না, যে তারা আসলে যা চেয়েছিল সেইটা পুরোপুরিভাবে তদন্তে আসে না, তখন কি করেন? সে সংক্ষুব্ধ ব্যক্তি, আপনি যখন চার্জশিটটা আসবে, আসার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে নোটিশ করবে। তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফলাফল এজাহারকারীকে অবশ্যই অবগত করতে হবে, অবশ্যই অবগত করতে হবে। যদি অবগত না করে, যদি আসামির দ্বারা বায়াসড হয়, যদি এজাহারকারী মনে করে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তখন সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি দিতে পারবে। এবং নারাজি পিটিশন ইজ এজ এ কমপ্লেন পিটিশন। একটা নারাজি দরখাস্ত একটা নালিশি দরখাস্তের মতো আকারে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত দাখিল করতে পারবে। সেখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করবেন, তার কথা শুনবেন। শোনার পরে যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনে করেন যে ওই সংস্থা ব্যতীত অন্য যে কোনো সংস্থার কাছে তদন্ত দিতে পারেন, সেখানে তদন্ত দেওয়ার এখতিয়ার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের আছে। আচ্ছা স্যার, আর সম্পূরক অনেক সময় দেখা যায় আমাদের সম্পূরক চার্জশিট, সেটা কি স্যার? এটা হলো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট। দেখা গেল অনেক সময় তদন্তকারী কর্মকর্তা তদন্তের শেষে একজন আসামি ঘটনার সাথে জড়িত, কিন্তু তার নাম ঠিকানা নাই, পায় না। এই নাম ঠিকানা না পাওয়ার কারণে অনন্তকাল এই মামলার আটকে রাখতে পারে না। তখন সে একটা মন্তব্য করে দেয় যে আসামির নাম ঠিকানা পায় না, যদি ভবিষ্যতে পাওয়া যায় তবে তাকে সাপ্লিমেন্টারি সম্পূরক চার্জশিট হিসাবে তাকে অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি স্যারের কাছে তো যাবো স্যার, যে ফৌজদারি কার্যবিধি অনেক সময় দেখা যায় প্রসিডিউরটা কি স্যার, সে সম্পর্কে জানতে চাই। প্রসিডিউর হলো সব কিছুর মামলার মধ্যেই যে একটা নিয়ম আছে, যে নিয়মটা হলো যে শুরু করা। প্রসিডিউর প্রাথমিকভাবে মামলাটা শুরু করে দিল, যে শুরু করলে এটা তদন্তকারী কর্মকর্তার কাছে যাবে। তদন্তকারী কর্মকর্তা সেই মামলাটা প্রথম গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা সাক্ষী প্রমাণাদি এগুলা যাবেন, খোঁজখবর নেবেন, 161 করবেন। করার যে প্রক্রিয়াগুলি বিভিন্ন জায়গায় এই যে প্রক্রিয়াগুলি বাড়ির কাছে যাবে, তার অভিযোগটা আবার পুনরায় শুনবে। এই যে সব কিছু করার যে মানে বিভিন্ন ধাপে ধাপে স্তরে যে উনি যাবেন, এটা হলো প্রসিডিউর। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি স্যার। আমি আরেকটা বিষয় আপনি জানতে চাই যে কোনো ফৌজদারি মামলার নিম্ন আদালতে একটি রায় প্রদান করা হলো, সেই রায়ে সংক্ষিপ্ত ব্যক্তি যে রায়টা হয়, সে রায়ের বিরুদ্ধে কি আপিল করতে পারবে? অবশ্যই সে রায়ের বিরুদ্ধে আপিল, হ্যাঁ বলা আছে, যদি কোনো অপরাধী তা নিজের দোষ স্বীকার করে, সেই ক্ষেত্রে আপিল হবে না। আর যদি সে কন্টেস্ট করার পরে তার বিরুদ্ধে যদি সে মনে করে যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, তখন সে উচ্চ আদালতে ওই আদালতের এগেনস্টে, ওই রায়ের এগেনস্টে উচ্চ আদালতে যে আপিল দায়ের করতে প্রতিকার পাওয়ার জন্য। সেটা কোন প্রক্রিয়া, মানে প্রক্রিয়াটা কি ধরনের? প্রক্রিয়াটা হলো সার্টিফাই কপি নিবে, রায় এবং সকল আদেশ অভিযোগ এগুলো সমস্ত সার্টিফাই কপি নিয়ে আপনি, যদি এখানে কথা আছে, যদি আপনি মার্ডার কেস হয় তাহলে আপনাকে এই ধরেন মৃত্যুদণ্ডের সাজা দিল, তখন মৃত্যুদণ্ডের সাজা দিলে আপনি অনারেবল হাইকোর্টে আপিল করবেন।
সেখানে আপনি 7 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। এক একটা মেয়াদ আছে, এক একটা আপিলের স্তর আছে। যাই হোক, বিজ্ঞ নিম্ন আদালত যদি জাজমেন্ট দেয়, সেই নিম্ন আদালতের রায়ে যদি সংক্ষুব্ধ হয় কোনো পক্ষ, মানে আসামি পক্ষ, তখন সে রায়ের এগেনস্টে উচ্চ আদালতে যায় আপিল করতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ফৌজদারি মামলা অনেক সময় দেখা যায় আপিল এবং অনেক সময় দেখা যায় রিভিশন। আসলে রিভিশন এবং আপিলটা কি? হ্যাঁ, আপিলটা হলো যে মামলাটা যখন সম্পূর্ণ রায় হয়ে গেল, রায়ের বিরুদ্ধে আপিল করবে উচ্চ আদালতে। রিভিশন হলো বিভিন্ন অর্ডারের সময়, যখন চার্জের একটা সময় আছে, এই চার্জে দেখা গেল যে আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, তাই সে চার্জের ব্যাপারে চার্জের সময় বললেন যে আমি এই ঘটনাটা ঘটাই নাই, তার যথেষ্ট প্রমাণাদি দিলেন, তারপরও কোর্ট দেখা গেল তাকে চার্জ করে দিলেন। এই ক্ষেত্রে উনি এই স্টেজেই আবার রিভিশনে চলে যেতে পারেন। আর আপিলটা হলো লাস্ট স্টেজে, মামলার চূড়ান্ত রায় হয়ে গেল, রায়ের পরে গেল। রিভিশনের বিভিন্ন সময়ে আসামি এই মামলায়, মানে মোট কথা হচ্ছে যে মামলা চলমান অবস্থায় যদি কোনো সংক্ষিপ্ত ব্যক্তি ওই আদেশে সন্তুষ্ট না হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। আর রায়টা হচ্ছে রায়ের বিরুদ্ধে, মানে রায়টা হচ্ছে সর্বশেষ স্টেজ, এই শেষ রায়ের বিরুদ্ধে সে আপিল করবে। ধন্যবাদ স্যার। আমি একটা কথা বলতে জানতে চাচ্ছি যে রায় এবং রায়ের বিরুদ্ধে অনেক সময় সংক্ষিপ্ত ব্যক্তি যে আপিল দায়ের করেন, সে আপিল দায়ের কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে? অবশ্যই সময়সীমা আছে। যেমন বললাম যে হাইকোর্টের এই যে আপনার হত্যা মামলার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে 7 দিন, কোনো মামলায় আছে 30 দিন, একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আবার এই ক্ষেত্রে বলা আছে যদি বিলম্বে যদি বিলম্বে কোনো মামলা দায়েরের ক্ষেত্রে দেখা গেল আমার এনআই অ্যাক্টের মামলা, চেকের মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 138 ধারার মামলা, সেক্ষেত্রে তামাদি হয়ে গেছে গা, তখন আমি যে তামাদি আইনের যে 5 ধারা, এই 5 ধারা বিলম্ব মৌকুফের দরখাস্ত দিয়ে যদি আমি আপিল দায়ের করি, তখন বিজ্ঞ জজ বাহাদুর আদালত দায়ের করলে সে আগে তামাদি আইনের যে বিলম্বের মৌকুফটা আগে অ্যালাউ করবে। অ্যালাউ করার পরে আপনার আপিলটা অ্যাকসেপ্ট হবে। সেটা অনারেবল হাইকোর্ট, বিজ্ঞ জজ বাহাদুর আদালত, এটাকে আছে, আইনটা আছে। মানে তামাদি অবস্থা। হ্যাঁ, এই টাইমের ব্যাপারে একটু বলার আছে যে টাইমটা সর্বোচ্চ শেষ না, এই টাইমেরও টাইম আছে। যদি আসামি দেখা গেল পলাতক, আসামি দেশের বাইরে আছে, সেই ক্ষেত্রে যদি সে পরবর্তীতে প্রমাণ করতে পারে যে আমি রায়ের সময় ছিলাম না কিংবা আমি জানি না, এবং আমার টাইমটা আমি ওই সময় দেশে ছিলাম না, কারণ দেখাতে পারলে যে আমি অন্য জায়গায় একটা আটক ছিলাম, এই রায়টা আমি জানি না, শুনি নেই, সেই ক্ষেত্রে ওই কারণ দেখায়া টাইমটা বৃদ্ধি করায়, অনিচ্ছাকৃতভাবে যদি হয় সেখানে টাইম বাড়াইয়া নিতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আরেকটা বিষয় আমি জানতে চাই যে আমি জানি স্যার আপনি হচ্ছেন এবং দর্শকও জানে যে নারায়ণগঞ্জ জেলা আপনি নারী শিশু নির্যাতন দমন আইনের পাবলিক প্রসিকিউটর, আপনি পিপি সাহেব, যে এই নারী শিশু সম্পর্কে কিছু আপনি জানতে চাচ্ছি। রিসেন্ট স্যার এই নারী শিশু আইনে অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই সম্পর্কে আমাদের গত কিছুদিন আগে আসিয়া নামে একটা শিশু ধর্ষিত হয়েছে। এই অপরাধ থেকে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সরকার, আমাদের প্রশাসন সবাই একটা সময় উপযোগী, যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়ে নারী শিশু নির্যাতন দমন আইন 2025-এর যে লাস্ট অ্যামেন্ডমেন্ট 25শে মার্চ থেকে কার্যকরী করেছে। সে আইনটার ভিতরে আপনার অনেকগুলো ধারা চেঞ্জ হয়েছে, সংযোজন হয়েছে। যেমন আগে নারী শিশু নির্যাতন আইনের 11 গ ধারাগুলো বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হতো, এখন এগুলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে, চিফ জুডিশিয়াল আওতাধীন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হয়। আবার অনেক ক্ষেত্রে দেখাতে সম্মতি, অর্থাৎ অ্যাডাল্ট বয়স্ক নারী পুরুষ তারা ইচ্ছা করে মেলামেশা করে, সেই ক্ষেত্রে আগে ছিল এটা ধারাটা কমিয়ে এটাকে 7 বছর করা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে অর্থদণ্ড বর্ধিত করা হয়েছে। এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে অপরাধী যাতে অপরাধ না করতে পারে, আমাদের সমাজ ব্যবস্থা যাতে ভালো থাকে এবং আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যাতে নিরাপদে নির্বিঘ্নে সমাজে চলাফেরা করতে পারে,
এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের বিজ্ঞ প্রধান বিচারপতির উদ্যোগে, বিজ্ঞ আইন উপদেষ্টার উদ্যোগে, আমাদের প্রধান উপদেষ্টার সমন্বয়ে সকল জনগণের সকল সহযোগিতা এবং সকলের মতামতের ভিত্তিতে এই একটা যুগোপযোগী আইন সৃষ্টি হয়েছে। আশা করি এই আইনের মধ্য দিয়ে আমাদের যে নারী নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আদালত, আমরা আগামী দিনগুলিতে সুন্দরভাবে বিচার পরিচালিত করতে পারবো এবং সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। স্যার, দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এবং শেষ পর্যায়ে আমরা জানতে চাই এবং আপনার অভিমত জানতে চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠা কাদের ভূমিকা আছে বলে আপনি মনে করেন, সেই সাথে জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। জনগণের উদ্দেশ্যে আসলে মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ না। মানুষকে সভ্য রাখার জন্য যুগে যুগে এই আইনগুলি প্রণয়ন হয়েছে, সময় উপযোগী এবং অপরাধের ধরন প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। মানুষের অপরাধের ক্রিমিনালদের এই অপরাধ করার বিভিন্ন কৌশলও পাল্টিয়ে যাচ্ছে। এই জন্য যে সংসদে, জাতীয় সংসদে এই সম্মানিত এমপি সাহেবরা এই আইন তৈরি করে বিভিন্ন দেশে, বিভিন্ন, আমাদের দেশেও সেই পরিস্থিতি আছে। এই জন্যই সময়োপযোগী আইনগুলি চেঞ্জ হচ্ছে, আইনগুলি সংশোধন হচ্ছে, আইনগুলি বিস্তার লাভ করছে। আসলে সর্বশেষ যে কথাটা, সেটা হলো আমরা সবাই আইনের মধ্যে, যখনই যেই দেশের যেই জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনকে মান্য করবে, সেই দেশই সভ্য হবে এবং সেই দেশই সমাজে এগিয়ে যাবে। আমরা জনগণ, আমরা আইনকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং যারা আইন প্রয়োগকারী, আইনের বিচার করবেন, আইনকে ব্যবহার করবেন যারা, তাদেরও সৎ এবং মন মানসিকতা সঠিক হতে হবে। সেখানে কোনো অন্যায় থাকলে, সেখানে কোনো অর্থের সুযোগ থাকলে যদি কেউ এটাকে ইউটিলাইজ করে অন্যায়ভাবে, তাহলেই আইনটা সমাজে আর সঠিকভাবে ব্যবহৃত হয় না। তাই আমি মনে করি যারা আইন নিয়ে খেলেন, আইনকে ব্যবহার করেন, যেরকম পুলিশ প্রশাসন, বিচারক, আইনজীবী, সাংবাদিক, এই চারটা সমাজের গুরুত্বপূর্ণ লোক, ডাক্তার, এরা হলো মূলত আইনটাকে অ্যাপ্লাই করেন। অপরাধী অপরাধ করেন, অপরাধের যিনি শিকার হন উনি বিচারের আওতায় দ্বারস্থ হন। এই বিচারগুলি যারা করবেন, প্রক্রিয়াটা পুলিশ, আইনজীবী, বিচারক, যিনি বিচারক আসন থাকবেন, এবং সাংবাদিক, যিনি এই ঘটনাগুলি তথ্যচিত্রিকায় মিডিয়ার সাথে তুলে ধরবেন, তাদের এই চারটা প্রতিষ্ঠানই, এই চার ধরনের পেশাজীবী লোকেরা যদি যে দেশে ভালো থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সোচ্চার থাকবে, সৎ থাকবে, সেই দেশেই সুন্দর মানুষ তৈরি হবে, সুন্দর দেশ হবে। ধন্যবাদ স্যার। এবং জনগণকেও এটার সাথে সহযোগিতা করা উচিত সঠিক এনে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠানটা শেষ প্রান্তে এসে পড়েছি। স্যার, এখন একটি দেশ সুন্দরভাবে উন্নতি এবং সমৃদ্ধির পেছনে বিচার ব্যবস্থার সাথে জনগণের কি মনোভাব থাকা উচিত বলে আপনি মনে করেন, সেই সম্পর্কে জনউদ্দেশ্যে কিছু বলুন এবং আইনগত মতামত। আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সরকারের যে বিভাগগুলো আছে, এইগুলো প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত এবং জনগণের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক রাখা উচিত, যেই সম্পর্কের প্রেক্ষিতে জনগণ নিজের হাতে আইন তুলে নেবে না, আইন প্রয়োগকারী সংস্থাকে সার্বিক সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। আজ আর নয়, আগামী পর্বে, আগামী এপিসোডে নতুন একটি আইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।